মধ্যপ্রাচ্য সহ ভারত মহাসাগরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী মোতায়েন করে নতুন যুদ্ধের আভাস। ইরানকে মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহার করবে না ওয়াশিংটন। সুর নরম করলেন ট্রাম্প, দিলেন বিশ্ব শান্তির আহ্বান। কলেজে ঢুকে শিক্ষককে জুতাপেটা করার ভিডিও ভাইরাল, বিএনপি নেতার দিকে অভিযোগের তীর। রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা। ডাকসু নেতার ওপর হামলার মধ্য দিয়ে ফিরতে শুরু করেছে পুরনো আওয়ামী বয়ান। ফেসবুকে নিন্দা শেহরিশ আমিন মোনামির। এবং সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে মৃত লাল চিংড়ি। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, কারণ জানালেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে এই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। এছাড়াও বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। গেল ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দিকে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। ভারত মহাসাগর সহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত অন্তত ৩টি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। সবশেষ গত বুধবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে অভিযান চালায় মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে জাহাজটি ইরান থেকে তেল নিয়ে যাচ্ছিল। এছাড়া ভারত মহাসাগরে আলাদাভাবে আরও ৬০টি যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। মধ্যপ্রাচ্যের দিকে আসা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রণতরীর একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায় নিমিট শ্রেণীর এই সুপার ক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে। নানা রকম বিতর্কিত মন্তব্য আর হুমকি ধামকি দিয়ে যেন আলোচনায় থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার যেন সুর নরম করেছেন এই মার্কিন মোড়ল। ইরানের প্রতি দিলেন নতুন বার্তা, যেটাতে রয়েছে এক প্রকার সহনশীলতার ইঙ্গিত। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়। তিনি আরও জোর দিয়ে উল্লেখ করেন, বিশ্বে যেন কেউ কোনোভাবে পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা জরুরি। এর আগে ইরানকে ঘিরে ট্রাম্পের অবস্থান ছিল বেশ কঠোর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রয়োজনে ইরানি সভ্যতাকেই পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। তার এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং উত্তেজনা চরম আকারে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, নতুন করে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা থেকেই হয়তো ট্রাম্প এমন বার্তা দিচ্ছেন। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে। শিক্ষিকাকে জুতাপেটা করছেন বিএনপি নেতা, জানিয়ে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এ নিয়ে দেশ জুড়ে বিএনপিকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। জানা গেছে, গেল বৃহস্পতিবার দাউকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে কুরআন মাহফিলের আয়োজন উপলক্ষে আমন্ত্রণপত্র ও আর্থিক সহযোগিতার জন্য জয়নগর ইউনিয়ন বিএনপি নেতারা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। পাশের চেয়ারে বসে এ সময় ইংরেজি বিভাগের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা কথোপকথনের ভিডিও ধারণ করা শুরু করেন। ভিডিও করতে নিষেধ করলে বিএনপি নেতাদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় আফাজউদ্দিন নামে এক বিএনপি নেতা তার মুঠোফোন কেড়ে নিতে যান। তখন আলেয়া তাকে থাপ্পড় মারেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ওই শিক্ষিকার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর আলেয়া খাতুন নিচে এসে আফাজউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এদিকে একই সময়ে কলেজের পুকুরের ইজারাদার মৎস্য ব্যবসায়ী ও বিএনপি কর্মী শাহাদাত আলী অধ্যক্ষের সঙ্গে কথা বলতে আসেন। তার বিরুদ্ধে কলেজের পুকুর ইজারা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। শাহাদাত আলীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে থাপ্পড় মারেন আলেয়া খাতুন। তখন শাহাদাত আলী পা থেকে স্যান্ডেল খুলে আলেয়া খাতুনকে পেটাতে থাকেন।
ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই সহিংসতার তীব্র সমালোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি লেখেন, রাজনৈতিক অঙ্গনে একসময় লীগের ব্যবহৃত সেই পুরনো ও কুৎসিত বয়ান আবারও ফিরে এসেছে। তিনি মনে করেন এই ধরনের ন্যারেটিভ তৈরির মাধ্যমে ছাত্র রাজনীতিকে নতুন করে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সহিংসতার এই ঘটনাকে সমাজের গভীর অবক্ষয়ের চিত্র হিসেবে অভিহিত করে তিনি লেখেন, সেই একই ভয়ঙ্কর ছায়া যেন পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে। ডাকসু নেতাদের উপর ঘটে যাওয়া সাম্প্রতিক এই সহিংসতাকে তিনি এই অবক্ষয়ের একটি মর্মান্তিক প্রমাণ বলে মন্তব্য করেন। লাল চিংড়ি। ওমানি অ্যাক্টিভিস্ট নাসিব বিন আমেরের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মিরবাত প্রদেশের এই সমুদ্র সৈকতে মৃত চিংড়ির পরিমাণ এতই বেশি যে দূর থেকে পুরো উপকূলকে লাল গালিচার মতো মনে হয়। ভিডিওতে নাসিবকে নজিরবিহীন এই দৃশ্যের বর্ণনা করতে শোনা যায়, যা দেখে অনেকেই সামুদ্রিক দূষণ বা বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা করছিলেন। তবে ওমান সরকার একে স্রেফ একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে। দেশটির কৃষি, মৎস্য ও জলসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই গণমৃত্যুর পেছনে পরিবেশ দূষণের কোনো সম্পর্ক নেই। প্রাথমিক তদন্ত ও মৎস্য গবেষণা কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী পানির তাপমাত্রার আকস্মিক পরিবর্তন, অক্সিজেন স্বল্পতা কিংবা শক্তিশালী সামুদ্রিক স্রোতের প্রভাবে এই ক্ষুদ্র প্রাণীগুলো সৈকতে আছড়ে পড়েছে। সংবেদনশীল এই প্রজাতিগুলো সামুদ্রিক পরিবেশের সামান্য পরিবর্তনেই টিকে থাকতে পারে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। জুলাই গণ অভ্যুত্থান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সময়ের মাঝে ছাত্র শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপি বেশ কয়েকবার আলোচনায় এসেছিল শুধুমাত্র জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা তাদের দলে যোগ দিয়েছিল বলে। তবে নির্বাচনের আগে দেখা যায় জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার সিদ্ধান্ত যখন এলো, তখন দল থেকে সরে যেতে শুরু করে নামকরা ছাত্রনেতারা। এরপর থেকে কয়েকজন জুলাই নেতা ও জামায়াতের রাজনৈতিক ছায়ায় দলটি সংসদে বিরোধী দলের অংশে পরিণত হয়। চরম নাটকীয়তা দৃশ্যমান করে এবারে এনসিপি তাদের দলের চেহারা বদল করতে শুরু করেছে। তবে এই পরিবর্তনের মুহূর্তগুলো যেন ভালো যাচ্ছে না এনসিপির জন্য। তাদের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম যেন সমালোচনাকে পাশ কাটিয়ে যেতে পারছে না। প্রথম আলোচনার জন্ম দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে কেউ ছাত্রলীগ করলে তিনিও এনসিপিতে যোগ দিতে পারবেন। যার পর থেকে দেশের রাজনীতিতে চাউর হতে শুরু করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বারবার আওয়ামী লীগকে টেনে আনা এনসিপি এখন এই বিষয়ে হরহামেশাই সমালোচিত হচ্ছে। দলটি যখন রাজনৈতিক মাঠে নবরূপে আবির্ভূত হতে চাইছে, তখন শোনা যাচ্ছে বিএনপির পদবঞ্চিত নেতা ও রিফাইন্ড আওয়ামী লীগারদের দলে ভেড়াতে চাইছে তারা। দলটির বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য এই নতুন রাজনৈতিক কৌশলের কথা জানিয়েছে। শোনা যাচ্ছে তাদের তৈরি গাইডলাইনে একটি নতুন ধারার রাজনৈতিক দল গড়ার কথা বলা হচ্ছে, যেখানে ডান, বাম, ইসলামপন্থী, মধ্যমপন্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন আদর্শ ও মতের মানুষ থাকবেন। এমনকি এই দাবি উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতারাও চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। এনসিপির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ও বিএনপির সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকটি রাজনৈতিক দলের জেলা উপজেলা পর্যায়ের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলে দাবি উঠেছে। রোববার এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি বড় রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্রদল, ছাত্রলীগ সহ দলগুলোর অন্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন। তিনি বলেন, আমাদের দলের আহ্বায়ক বিষয়গুলো একেবারেই পরিষ্কার করে বলে দিয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে চাইলে যোগ দিতে পারবেন।
বলা হচ্ছে দেশের রাজনীতিতে আগামী দিনে প্রভাব বিস্তার করতে চাইছে এনসিপি। এজন্য বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের দলে জায়গা করে দেওয়ার কৌশল বেছে নিয়েছে তারা। তবে মূলত রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ, জুলাই যোদ্ধা এবং বিএনপির পদবঞ্চিত নেতাদের টার্গেট করেছে তারা। বিভিন্ন সূত্র এবং দলটির কয়েকদিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে এমন কৌশলের কথা জানা গেছে। শাহরিয়ার আহমেদ, এনপিবি। বিয়ের ৫ বছর পর কোলজুড়ে এসেছিল ৩ ছেলে আর ২ মেয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের আগমনে আনন্দ বয়ে গিয়েছিল পটুয়াখালীর এই পরিবারে। তবে সেই আনন্দ এখন রূপ নিয়েছে কঠিন জীবনযুদ্ধে। অভাব আর অনিশ্চয়তার মাঝে ৫ নবজাতকের ন্যূনতম চাহিদা মেটানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সোহেল লামিয়া দম্পতির কাছে। ২৩ বছর বয়সী মা লামিয়া বেগমের কাছে এখন প্রতিটি দিনই যেন এক নতুন রণক্ষেত্র। পটুয়াখালীর কালীশুরি ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে বাবার বাড়িতেই দিন কাটছে তার। ৫ শিশুকে সামলাতে গিয়ে রাত দিন এখন এক হয়ে গেছে। একজন ঘুমালে অন্যজন জেগে ওঠে। গোসল করানো, খাওয়ানো আর কাপড় বদলানোর চক্রে বিশ্রামটুকুও এখন তার কাছে বিলাসিতা। নিজের ঘর সামলে মেয়েকে সাহায্য করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিশুদের নানিও। এইরকমই করি, সংসার সবকিছু ছাড়িয়ে দিয়ে পিছনে লাগিয়ে গেছে। যে আল্লাহ দিছে আমাকে ৫ জন, অনেক সাধনার পরে এগো আমাকে দেখাই লাগবে না, আবার লোক মুখের দিকে চাইলে তো অনেক মায়া লাগে। আমিও শারীরিক অসুস্থ, তারপরে মনে করেন ওই সবকিছু করেও ওগো পিছনে সময় দেই। আমার নিজের কষ্ট আমি কিছুই মনে করি না, তুই থাক, ওগুলো আমি কষ্ট করে দিন একটু বড় করতে পারি। কেউ বাচ্চা নিয়ে কি বিরক্ত হয়, ওদেরকে আমি পেয়ে অনেক খুশি যে ৫ বছর পর আবার ৫টা বাচ্চা দিচ্ছে আল্লাহ তাআলা। আমি অনেক খুশি। যত কষ্ট হোক ওদের দিকে তাকাইলে সব কষ্ট শেষ হয়ে যায়। তবে কেবল শারীরিক ক্লান্তি শেষ নয়, বড় চিন্তা এখন খাবার আর চিকিৎসায়। শিশুদের বাবা সোহেল হাওলাদার একজন সাধারণ মুদি দোকানদার। সামান্য আয়ে ৭ জনের ভরণ পোষণ চালাতে গিয়ে পরিবারটি এখন ঋণের জালে বন্দী। প্রতিদিনের দুধ আর প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। ক্ষুদ্র আয়ে বড় এক পরিবারের দায়িত্ব নিতে গিয়ে নিঃস্ব হওয়ার পথে পরিবারটি। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ তো দূরের কথা, বর্তমানে ন্যূনতম চাহিদাটুকু মেটানোই এখন তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তিল তিল করে বেড়ে ওঠাই ৫ শিশুর মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েই সাহায্যের আকুতি জানাচ্ছেন তারা। চাওয়া যদি একটু কেউ সহযোগিতা করে তাহলে আমার বাচ্চাটাকে আমি সুন্দর করে মানুষ করতে পারবো, বড় করতে পারবো। আপনাকে যদি সবার যদি দয়া লাগে, ৫টা বাচ্চার মুখের দিকে তাকাইয়া যদি মনে করেন যে না এই ৫টা বাচ্চা ওরা দোয়াও তো করবে, ওরা যদি বড় হইলে তো একদিন শুনবে মানুষের কাছে যে না ওগো সবাই ওগো দিকে তাকাইছে। সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই পরিবারটি এখন টিকে থাকার তাগিদে বাধ্য হয়ে হাত পাচ্ছে সাহায্যের জন্য। সমাজের বিত্তবান আর সরকারের সামান্য সহানুভূতি পারে এই ৫টি শিশুর হাসি ধরে রাখতে। আসিফুল হাসান, এনপিবি। ৮ ফুট বাই ৬ ফুটের একটি দোতলা ঘর। দূর থেকে দেখলে মনে হবে শখের কোনো কবুতরের বাসা। তবে ছাবলু হাসানের কাছে এটি কেবল ঘর নয়, বরং জীবনের না বলা এক দর্শন। বিয়ের পর তাবলিগের অংশ নিতে ছুটে যেতেন দেশের বিভিন্ন প্রান্তে, আর তা মানতে না পেরে সংসার ত্যাগ করেন স্ত্রী। এরপর থেকে বাঁশ কাঠের এই খুপড়ি ঘরে তসবি গুনে দিন কাটে একাকী ছাবলুর। পেশায় কৃষক ছাবলু হাসান নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই শখ ছিল একটি দোতলা বাড়ির। অর্থের অভাবে ইট পাথরের দালান গড়া সম্ভব হয়নি, কিন্তু দমে যাননি তিনি। নিজের শ্রম আর মনের জোরে বাঁশ, কাঠ, টিন ও সিমেন্টের খুঁটি দিয়ে মাচাং পদ্ধতিতে গড়ে তুলেছেন স্বপ্নের এই দোতলা ঘর। এই বাড়িটা, এই ঘরটা করা ছোটবেলার থেকে এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে একটা জায়গায় মানে মানুষজন একটা অদ্ভুত একটা কিছু করি। তো এই পরিকল্পনা করতে করতে ধরেন সংসার জীবনে আসা, বিয়ে শাদী করার পরে দেখা গেল যে সংসারটা ভেঙে গেল। তখন আসলে সব জায়গায় আঘাত পেলাম, ঠিক আছে, কিন্তু ওই যে বলে যে সবার দুয়ার বন্ধ, আল্লাহর দুয়ার খোলা। তো তার কাছে ফরিয়াদ করলাম যে আল্লাহ আমাকে একটা রাস্তা দেখাও, যাতে এমন একটা কিছু হয় যাতে মানুষের মধ্যে আবার আগে আমি মিশতে পারি। তে পরিকল্পনা করে এখন দেখা যাইলে যে ১ দিন ২ দিন বসে থাকি, ভালো লাগে না। তা কি করা যায়
আর ঘট করে মাথার মধ্যে বুদ্ধি এলো যে এই জায়গাটুকু আছে এখানে, তাহলে একটা ঘর তুলে, একটা ঘর তুলে, তে ঘরটা তুলতে আমার মোটামুটি 10 থেকে 15 দিন সময় লাগেছে। একাই তুলছি ইনশাআল্লাহ, ধরেন আল্লাহ সহযোগিতা করছে, কিন্তু ধরেন অনেক মানুষ আসছে আমার পাশে দেখতে আসছে, দেখতে এসে বলছে যে এই কাজটা করে দেবো নাকি, একটু ধরা দিছে। তবে ইনশাআল্লাহ ধরেন আল্লাহ সহযোগিতা করছে আর একা করছে। স্থানীয়রা জানান বিয়ের পর ইসলামের পথে নিজেকে বিলিয়ে দিতে মাঝে মধ্যেই তাবলিগ জামাতে যেতেন তিনি। আর এই বেশি ধর্মকর্ম মেনে নিতে না পেরে তাকে ছেড়ে চলে গেছেন স্ত্রী। এরপর থেকেই নিঃসঙ্গ জীবন তার। আশেপাশের অনেকেই তাকে পাগল ডাকেন। তবে সে সবে ভ্রুক্ষেপ নেই ছাবলুর। ঘরটিতে রয়েছে ছোট্ট একটি বেলকুনি, সেখানেই বসে দিনের বেশিরভাগ সময় তসবি জপেন। মাঝে মধ্যে রাত গভীর হলে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। শাবলু হচ্ছে এর আগে একটা বিয়ে করেছিল, বিয়ে করার পরে সে এই পরহেজগার হয়ে গেছিল, আল্লাহ টাল্লাহর ইয়াত যাইতো, এর কারণে ওর বউ চলে গেছে। এখন হচ্ছে সে নাকি বলে আর বিয়ে শাদী করবো না, এখন আমি আল্লাহর যে কয়েকদিন আছি বেঁচে আছি আল্লাহর পথেই আমি জীবনটা কাটিয়ে দেবো। মানুষের শেষ ঠিকানা কবরের 3.5 হাত মাটি। ছাবলু চান সেই অনুভূতিটুকু জীবিত থাকতেই উপলব্ধি করতে। তাই নিজের এই প্রিয় ঠিকানাকে তিনি নাম দিয়েছেন জীবন্ত কবর, যেখানে পার্থিব চাহিদার চেয়ে পরলৌকিক হিসাবই তার কাছে বড়। এটা ধরেন আমি একটা জীবন্ত কবর বানাচ্ছি দাদু, ঠিক আছে, জীবন্ত কবর। আপনারা একটু উপরে তাকা দেখেন, আসলে যখন কবরটা খোঁড়া হয় তখন 2 মুড়ে কিন্তু খাপাসি দেওয়া হয়, মানে এক খাপাসি দেওয়া হয়, তাহলে হলে জীবন্ত কবর। তবে এই হিসাবে ধরেন বানা রাখছে। তো এইটুকুই ধরেন আমার কাছে আপনি বলছিলেন, আমি বললাম এখন ধরেন বেশি কথা বললে তো মানুষ দেখলেনি তো পাগলামো বলে, আমি বেশি কথা বলি না জন্য এই জায়গাটা বানালে বসে থাকে। জীবনে চলার পথে অনেকেই স্বপ্ন হারান, কেউ হারান আপনজন, কিন্তু ছাবলু হাসান হারাননি তার বিশ্বাস। স্ত্রী সন্তানহীন নিঃসঙ্গ এই জীবনে 8 ফুট বাই 6 ফুটের এই কাঠের দোতলা বাড়িটি এখন তার একমাত্র সঙ্গী, তার ইহকাল ও পরকালের সেতু বন্ধন। জয়া হাসান, এনপিবি। বিএনপি থেকে বের হয়ে ইসাক সরকারের কপাল যেন আরো বেশি খুলে গেছে। একের পর এক চমক দিয়ে যাচ্ছেন রাজনৈতিক অঙ্গনে। এনসিপি সূত্রে জানা গেছে ইসাক সরকারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে সংগঠনটিতে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হবে। এজন্য বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন। এনসিপিতে যোগদান সম্পর্কে ইসাক সরকার গণমাধ্যমকে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি, এখন সেই আদর্শ বিএনপিতে দেখা যাচ্ছে না, সেই আদর্শ এনসিপির মধ্যে দেখা যাচ্ছে। সেজন্যই তার এনসিপিতে যোগদান। ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব নেবেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসাক সরকার, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। পরে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন ইসহাক। সংসদ নির্বাচনের সপ্তাহ খানেক আগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তারপর নির্বাচনের শেষে তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানান। মুস্তাফিজ নেভার কামিং ব্যাক। ক্রিকেট প্রেমীদের কাছে এই শব্দ বেশ পরিচিতই বটে, যে শব্দ ফিজের সাথে কখনোই যায়নি, কারণ ফিজ ফিরতে জানেন, কামব্যাক দিতে জানেন। কাটার মাস্টার সেই প্রমাণ আরও একবার দিলেন। সর্বকালের সেরা বোলারদের একজন ওয়াসিম আকরাম যে রেকর্ড ছুঁতে 351 ইনিংস বোলিং করে, মুস্তাফিজুর রহমান সে রেকর্ডের পাশে নাম লেখালেন মাত্র 118 ইনিংসেই। বল হাতে মুস্তাফিজুর রহমান কি করতে পারেন তা কারও অজানা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পিএসএল এর মাঝপথেই চলে আসেন, তবে দল যখন গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে তখন সাইডলাইনেই বসে থাকতে হয় তাকে। চোটের কারণে প্রথম 2 ওয়ানডে মিস। একজন ম্যাচ উইনার বলারের জন্য এর চেয়ে হতাশার আর কি বা হতে পারে। কিন্তু ফিজ এখানেই থেমে থাকেননি, বরং যেভাবে তিনি ফিরে এলেন সেটাই এখন আলোচনায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তখন 1-1 সমতায়। শেষ ম্যাচ মানে ডু আর ডাই। একাদশে সুযোগ পেয়েই যেন আগুন ঝরান বল হাতে। আগের 2 ম্যাচে খেলতে না পারার জেদটাও হয়তো মেটালেন। কাটার, স্লোয়ার আর নিখুঁত লাইন লেন্থে বারবার বিভ্রান্ত করেছেন কিউই ব্যাটারদেরকে। 9 ওভারে মাত্র 43 রান খরচ করে তুলে নেন 5টি উইকেট। এই স্পেলটাই মূলত ম্যাচের গতিপথ বদলে দেয় এবং বাংলাদেশকে এনে দেয় 55 রানের জয়। এই পারফরমেন্সে ফিজের দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটে। প্রায় 7 বছর পর আবারও ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। আবারও বড় মঞ্চে নিজের নামটা মনে করিয়ে দিলেন। সবচেয়ে বড় কথা, এই ফাইফার তাকে বসিয়েছে এক বিশেষ তালিকায়। ওয়ানডে ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে 6 বার 5 উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল কেবল ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টের। এবার সেই জায়গায় নিজের নাম লিখিয়ে নিলেন, অর্থাৎ কিংবদন্তিদের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন বাংলাদেশের এই তারকা পেসার। এখন ফিজের সামনে একটাই চ্যালেঞ্জ, মিচেল স্টার্কের রেকর্ড ভাঙা। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড এখনো তার দখলেই। সর্বোচ্চ 9 বার 5 উইকেট নিয়েছেন স্টার্ক। তবে মুস্তাফিজের বর্তমান ফর্ম বিবেচনায় বলাই যায় এই রেকর্ড ভাঙাটা খুব একটা অসম্ভব নয় কাটার মাস্টারের জন্য। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি 5 উইকেট নেওয়ার রেকর্ড অনেক আগে থেকেই মুস্তাফিজের। সেটি আরো সমৃদ্ধ হলো এবার। এখন দেখার অপেক্ষা কাটার মাস্টারের ফাইফারের এই যাত্রা কোথায় গিয়ে থামে। আসিফুল হাসান, NTV।